অনেক দিন পর গ্রামের মামা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আমার বাড়ি কলকাতায়, আর মামারা থাকেন গ্রামে। গ্রামের নাম সম্ভবত বলেছিল গোসাইপুর। গরমের ছুটি পড়ছিল, বাড়িতেই ছিলাম। হঠাৎ একদিন মামা ফোন করে বলল, বাবা অমিতা, শুনলাম তোমাদের স্কুল ছুটি পড়েছে, তাহলে 3-4 দিনের জন্য আমাদের গ্রামে চলে আসো। অনেক দিন কোথাও যাইনি, তাই ভাবলাম একবার গ্রাম থেকেই ঘুরে এলেই ভালো হয়। তাই আমি কিছু না ভেবে বলে দিলাম, হ্যাঁ যাব এই সোমবার। এই বলে মামা ফোনটা কেটে দিলেন। অবশ্য আমার মামার নাম জমিদার বিশুধর রায়, সবাই বিশু বলেই ডাকে। আর আমার নামটা কি সেটা হয়তো তোমরা সবাই জেনেই গেছো। তো কথা মতো এই সোমবার মা সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন হয়তো 9:30 বাজছিল। এখন স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। মামা বলেছিল ট্রেনে যেতে নাকি প্রায় 5.5 ঘন্টা লাগবে। তার মধ্যে ট্রেন এসে দাঁড়িয়েছে, আর তার সঙ্গে প্রচণ্ড মানুষজনের ভিড় আর ঠেলাঠেলি। আমি সুযোগ বুঝে ধাক্কা দিয়ে ভিতরে উঠে একটা ফাঁকা সিট দেখে বসে পড়লাম। অনেকক্ষণের পর তাই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর বাইরের দিকে তাকালাম। কখন যে চোখটা লেগে গিয়েছিল আমার আর মনে নেই। চোখ খুলে প্ল্যাটফর্মের দিকে দেখলাম বিশেষ একটা লোক নেই, তার এক পাশে লেখা আছে গোসাইপুর। ট্রেন থেকে নেমে দেখলাম মামা কুলি নিয়ে হাজির হয়েছে। মা একবারটি মামাকে ফটোতে দেখিয়েছিল, তাই চিনতে আর ভুল হলোনি। মোটাসোটা লোক আর ভারী কি চেহারা। মায়ের মুখে শুনেছি মামা নাকি জমিদার, গ্রামের সবথেকে বড় লোক। সামনেই যে মামাকে প্রণাম করলাম। তারপর গরুর গাড়ি করে রওনা হলো মামা বাড়ির দিকে। যখন পৌঁছলাম প্রায় বিকেল। ঢুকতেই দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে। সামনে যেতে চিনতে পারলাম আমার ছোটবেলার বন্ধু যদু। পুরো নাম হয়তো যদু শ্যাম চ্যাটার্জি ছিল। যদু হলো কি আমার বন্ধু। আগে মামা বাড়িতে গিয়ে খেলার জন্য ও ঘোরার একমাত্র ভরসা ছিল যদু। আর মামার বাড়িখানা তো নয়, একবারে আস্ত রাজপ্রাসাদ। সে বিশাল বড়, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। তার মধ্যেও আছে একটা ফুল বাগান, অনেক রকমের গাছ, আর বাড়ির পিছন দিকে একটা বড় পুকুর রয়েছে। পুকুরের পাশে একটা বোর্ডে লেখা আছে রায়বাগানের পুকুর, এখানে কেউ আসবেন না। এইসব কিছু দেখছিলাম উপরের জানলা দিয়ে। ব্যাপারটা ভারী অদ্ভুত। তখনই হঠাৎ চৌকিদার একটা পুরনো দরজা খুলে বলল, দাদাবাবু, এটা আপনার শোবার ঘর। এই বলে চৌকিদার এখান থেকে চলে গেল। ঘরটায় ঢুকে দেখলাম সব পুরনো দিনের খাট, আলমারি আর আসবাবপত্র। পা হাত পা ধুয়ে নিচে চলে গেলাম। বিকেলে গ্রাম ঘুরে বাড়ি ফিরে এলাম। ও বাড়ি বললে অবশ্য হবে না, ওটা একটা আস্ত রাজপ্রাসাদ। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিজের ঘরে ফিরে এলাম। আসার আগে মামা বললেন, বেশি রাত করে ঘুমাও না যেন, আর তাড়াতাড়ি শুয়ে পড়বে জানালাগুলো বন্ধ করে। ঘরে এসেই প্রথমে যেমন কেন একটা অস্বস্তি লাগছিল, তাই জানালাটা খুলে দিলাম। একটা ঠান্ডা বাতাস আমার শরীরটাকে স্পর্শ করে ঘরে ঢুকে। আর সামনেই সেই রাজবাগানের পুকুর। হঠাৎ মনে হলো পুকুরটায় কিছু একটা রহস্য আছে। এইসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ দরজায় ধাক্কার শব্দ। ব্যাপারটা কি, এই সময় কে আসবে? খুলতেই দেখি মামা দাঁড়িয়ে। দেখে মনে হলো ভয় পেয়েছে। তখনই মামা বলল, তুমি ওখানে ঘুমোওনি? কটা বাজছে জানো? 12:30 বাজতে যায়। তুমি আবার জানলা খুলে রেখেছো? তাড়াতাড়ি ওটা বন্ধ করে ঘুমাবে যাও। এই বলে মামা ওখান থেকে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে ঘড়ির দিকে তাকালাম। সত্যিই তো 12:30 বাজতে যান, আর দেরি করা যাবে না। এই বলে লাইট বন্ধ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি। তখনই একটা অদ্ভুত আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে লাইট জ্বাললাম। ঘড়ি রাত 2টা বাজে। ভাবলাম আওয়াজটা কিসের। হঠাৎ দেখি জানলাটাও খোলা। মামা বলেছিল জানলা বন্ধ করে শুতে, কিন্তু জানলা দিয়ে তো ঠান্ডা বাতাস বইছে। কাছে যেতেই দেখলাম পুকুরের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকে প্রায় বোঝাই যাচ্ছে না। বুকের ভিতরটা যেন ভয়ে লাফিয়ে উঠল, সারা গায়ে কাঁটা আর ঘাম। এই সময় এটা আবার কে? ভাবলাম মামাকে ডাকতে যাব, কিন্তু তখনই সেই মূর্তিটি জলে ঝাঁপ দিল। এটা দেখে অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললো দেখি সামনে বিশু মামা আর সবাই দাঁড়িয়ে আছে। মামাকে দেখে মনে হলো খুব চিন্তায় আছেন। কালের ঘটনায় আজ আমি প্রায় হতভম্ব। ওটা কি ছিল কোনো কিছু ভেবে উঠতেই পারছিলাম না। তখন পিছন থেকে যদু এলো। আমি যদুকে সব ঘটনা খুলে বললাম।
তখনই যদু যেটা বলল তাতে আমার শরীর প্রায় অবশ হয়ে গেল। আজ আজ থেকে প্রায় 2 বছর আগে একটা ছোট ছেলে, ওই 7-8 বছর বয়স হবে, সে খেলতে খেলতে হঠাৎ ওই পুকুরের জলে পড়ে মৃত্যু হয়। তোদের ওই বাড়ির পিছন দিকে পাঁচিলটা খানিকটা ভাঙা আছে, ওইখান দিয়েই এসেছিল। ছেলেটার নাম ছিল রেহান, আর তার মা ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওইখানে কেউ যায় না। পুকুরের পাশে একটা বোর্ডে লেখাও আছে, হয়তো সেই দিন থেকে মা ও ছেলের আত্মা ওইখানে ঘুরে বেড়ায়। আর অমাবস্যার দিন এই গ্রামে সন্ধ্যার পর কেউ বেরোয় না। আমার মা বলেছিল নাকি ওরা দুজনে গ্রামে ঘুরে বেড়ায়, আবার নাকি কেউ কেউ মা ছেলের কান্নার আওয়াজও শুনতে পায়। এইসব বলে যদু ওখান থেকে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল সাবধানে থাকবি। আরও একটা কথা বলে গেল, তোর মামা নাকি কোনো এক তান্ত্রিকের সাহায্যে ওইখানে দুটো আত্মাকে বন্দি করে রেখেছে তোর আসার আগে, যাতে ওরা কারোর ক্ষতি করতে না। সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যা দেখতে দেখতে রাতে পরিণত হলো। আমি বসে বসে যদুর কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে চোখটা যে কখন লেগে গেল, হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আবার সঙ্গে সঙ্গে উঠে বসলাম। খড়পাড়ায় আবছা অন্ধকার, জানলাটাও বন্ধ। ঘড়ির দিকে দেখলাম রাত প্রায় 12:30টার কাছাকাছি। এইসব নানা কিছু ভাবতে ভাবতে হঠাৎ সেই শব্দ, যেন কেউ আমার নাম ধরে ডাকছে। একটু ইতস্তত হয়ে খাট থেকে নেমে জানলার কাছে গেলাম, কানটা পেতে শোনার চেষ্টা করলাম। সেই অদ্ভুত শব্দে প্রায় আতঙ্কে ছিটকে পড়লাম। ভয়ে ভয়ে জানলার দিকে দেখি যেন কেউ দাঁড়িয়ে আছে শুনতে, আর আর সঙ্গে একটা অদ্ভুত হাসি হাসছে। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। কি করব? তখনই জানলার দিকে দেখে মনে হলো কেউ আর নেই, তাই আস্তে আস্তে জানলাটার কাছে গিয়ে পাল্লাটা খুললাম। চাঁদের স্নিগ্ধ আলো আর ঠান্ডা একটা বাতাস, আর তার সঙ্গে রায়বাগানের রহস্যময় পুকুরটা। এইসব কিছু দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, তাই দেরি না করে শুয়ে পড়লাম। গভীর ঘুমে প্রায় আচ্ছন্ন। চোখ খুললাম, দেখি আমি একটা জঙ্গলের মাঝে পড়ে আছি। ভাবলাম এ আবার কোন জায়গা? এটা তো আগে কখনো দেখিনি। একটু ভয় হতে শুরু করলো। চারিদিকে তাকালাম, প্রায় নির্জন জায়গা, শুধু পশু পাখির ভয়ঙ্কর ডাক আর চারিদিকে হালকা কুয়াশার আস্তরণ। তারই মধ্যে মনে হলো দূরে কেউ দাঁড়িয়ে আছে, তাকে প্রায় আবছা বোঝা যাচ্ছে। তখনই ভয়ে আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। পর মুহূর্তেই শুনতে পেলাম বাচ্চার কান্না আওয়াজ। সেই আবছা মূর্তিটা সামনে আসতে যা দেখলাম তাতে প্রায় আমার শরীরটা অবশ হয়ে গেল। একটা মহিলা, তার চেহারাটা ভয়ঙ্কর, চেহারাটা পুরো পচে গেছে। সে যে এক আত্মা তা আমার চিনতে ভুল হলো না। সেই চেহারা আমি আর কোনোদিন ভুলবো না। তার পিছন দিয়ে একটা ছোট ছেলে বেরিয়ে এলো, আর দেহের অধিকাংশই পচে গলে গেছে। মনে পড়লো পুকুরের কথা। এটা কি তাহলে সেই মা ও ছেলে নাকি? এত কিছু ভাবতে ভাবতে মহিলার কঙ্কাল হাত আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর গলাটা টিপে ধরলো। সঙ্গে সঙ্গে জেগে উঠলাম, হাত পা কাঁপছে। এক আতঙ্ক যেন গ্রাস করেছে আমায়। এটা কি তাহলে স্বপ্ন ছিল? যাক গিয়ে বাঁচা গেল। প্রায় কেঁদেই ফেলেছিলাম। তারই মধ্যে খট খট আওয়াজ। চিৎকার করতেই যাচ্ছিলাম, কিন্তু পিছন ঘুরে দেখি বাতাসে জানলাটা পাল্লার আওয়াজ হচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমার মনে আছে ঘুমানোর আগে স্পষ্ট মনে আছে আমি জানলাটা বন্ধ করেছিলাম, কিন্তু এটা তো অদ্ভুত ব্যাপার। ভয়ে ভয়ে খাট থেকে নেমে জানলার কাছে গেলাম। মুখটা বাড়াতেই গলাটা যেন কেউ টিপে ধরলো, আর সেই হাতটা ছিল কঙ্কালের। আমি অনেক চেষ্টা করে গায়ের সব জোর লাগিয়ে হাতটা ছাড়ালাম ও জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। শ্বাসকষ্টে শুরু হয়ে গেল। টেবিলে জলের গ্লাসটা ছিল, সেটা টেনে খেতে অনেকটা কম। তারপর সারা রাত বসে আছি না ঘুমিয়ে। এটা কি ছিল? ওটা তো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এটা তো সত্য। আর একটু গলাটা ধরে রাখলেই হয়তো ঘুরেই যেতাম হয়তো। ঘড়ির দিকে তাকালাম, সকাল প্রায় 5:30। রাতের ঘটনায় প্রায় আমি হতভম্ব হয়ে গেছি। এর একটা ব্যবস্থা করতে হবে। তাই মামাকে কিছু না বলে যদুর বাড়ি গেলাম, আর যদুকে সব কথা খুলে বললাম। যদু বলল, আমি একটা ভালো তান্ত্রিকের কথা জানি যে তোর সাহায্য করতে পারবে, কিন্তু তোর মামা। ও, আমার মামা? আমি ঠিক বুঝিয়ে নেব। এই বলে এই বেলায় বেরিয়ে পড়লাম দুজনে। তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বললাম। তখনই তান্ত্রিক বলল, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি।
গ্রামের 5 জনকে ওই আত্মাটা মেরে ফেলেছে। তোমাদেরকেও মেরে ফেলতে পারতো কাল রাতে, কিন্তু তা করেনি। একটা উপায় আছে, সামনের যে অমাবস্যা আসবে সেটাই কিছু করা যাবে। পুকুর পাড়ের কাছে মা ও ছেলের মৃতদেহের কঙ্কাল আছে, তা বের করে পুড়াতে হবে। এটা শুধু তুমি করতে পারবে, কিন্তু এই কাজটা অতটা সোজা নয়। অনেক বাধার চেষ্টা করবে ওরা, কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে। এটা ধরো, যারা যাবে তাদের কালকে দিয়ে দেবে, তাহলে ওই আত্মা দুটোর কিছুই করতে পারবে না। যাও, জয় শান্তি। যদু আর আমি মামাকে সব কথা খুলে বললাম। মামা ঘটনাটা জানতেন, কিন্তু আমাকে কিছু বলেননি। আর তান্ত্রিক এটাও বলল ওই দিন আত্মাদের আরও শক্তি বেড়ে যাবে। দিনটা অবশেষে এলো। যদু আর আমি রাত্রিবেলা তান্ত্রিকের কথা মতোই পুকুরের পাড়ে মাটি খুঁড়ে কঙ্কাল বের করলাম, কিন্তু ততক্ষণে ঝড়ো হাওয়া বইতে লাগলো। আমি যদুকে বললাম তাড়াতাড়ি কর, না হলে দেরি হয়ে গেছে মনে হচ্ছে ওরা চলে এসেছে এবার। খুব ভয় লাগছিল। যেই না যদু আগুন ধরবে, এ কি যেন ওকে কেউ হাতটা ধরে টানছে আর ছুঁড়ে ফেলে দিল ঝোপের ওপর। আমি অবাক, এটা আবার কি? আমি চিৎকার করতে লাগলাম, যদু যদু কোথায় রে? ভুলেই গেছি যদুকে তো আমি তান্ত্রিকের দেওয়া জিনিসটাই তো দিইনি। দেখলাম অন্ধকারের মধ্যে দুটো আবঝা মূর্তি। চিনতে ভুল হলো না, একটা মা ও আর একটা ছেলে। ছেলেটা এতক্ষণে কাঁদছে শুরু করছে। সে কান্না সহ্য করার মতো নয়। তাদের সেই ভয়ঙ্কর চেহারা আর শক্তিতে যেন চারিদিক তোলপাড় করে দিচ্ছে। পিছন দিকে শুনতে পেলাম তান্ত্রিক এর আওয়াজ। সে চিৎকার করে বলছে, এই শিশিটা নাও আর ওই কঙ্কালটার দিকে ছুঁড়ে মারো। আমি শিশিরা নিয়ে গায়ের যত জোর ছিল এক নিঃশ্বাসে ছুঁড়ে মারলাম কঙ্কালের দিকে। কঙ্কালটা সেখানেই নিমিষের মধ্যেই জ্বলে পুড়ে ছাই পরিণত হলো। সেই মা ও ছেলে বাতাসে মিশিয়ে উড়ে গেল। ততক্ষণে ঝড়ো বাতাস বন্ধ হয়ে গেল, মৃদু বাতাসে পরিণত হলো। আর মাটিতে স্পর্শ করে হালকা চাঁদের আলো। একটা গাছের নিচে দেখতে পেলাম যদু অচেতন অবস্থায় পড়ে আছে। পুকুরের জল নিয়ে মুখে দিলাম, কিছুক্ষণের মধ্যেই যদু চোখ খুললো। বললাম সব কিছু ঠিক হয়ে গেছে, ওদের আত্মা মুক্তি পেয়েছে। মামাকে শেষ বিদায় দিয়ে তার পরের দিনই বাড়ি ফিরে এলাম। তারপর থেকে নাকি পুকুরে সবাই যায়। সেই দিন যা ঘটেছিল তা কখনোই ভুলবো না। তারপর থেকে আমি মামা বাড়ি খুব কমই যাই। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন এরকম গল্প পেতে।